এখানে কি কোনো মসজিদে শৌচাগার নেই নাকি শৌচাগার ছাড়া মসজিদ? আমি বলছি যেখানে ইহুদি সংখ্যা বেশি ওখানেই আরবের বা মুসলমানরা সেখানে রাস্তায় তারা নামাজ পড়ছে। আমি যেখানে ছিলাম মসজিদুল আকসার পাশেই, আমাকে তো বাধা দেয়নি। ওরা চোখ দেখলে মুখ দেখলে বুঝে এই মালটা কি মাল। আমার পেছনে ছায়ার মতো সাদা পোশাকধারী দুজন গোয়েন্দা সবসময় ছিল, ছোট ছোট চোখ, চ্যাপটা চ্যাপটা নাক, কিলবিল কিলবিল করে যেন আমার পেছনে ঘুরছিল আর পিটপিট পিটপিট করে তাকিয়ে দূর থেকে দেখছিল। আমি একটু ইসরায়েল প্রসঙ্গে আসতে চাই। আপনি ইসরায়েলে গিয়েছেন, ইসরায়েলে ঘুরেছেন। আসলে ইসরায়েলে গিয়ে ইসরায়েল সম্পর্কে আমরা যেভাবে দেখি, বাস্তবিকভাবে আপনি কতটা কি দেখেছেন? আমি অনেক ভালো লেগেছে, অনেক ভালো I লেগেছে। really liked it, and one of the safest country in the world. আপনি ইসরায়েলকে বাইরে থেকে যেভাবে দেখছেন এটা সেরকম নয়। পৃথিবীর নিরাপদ দেশ কয়েকটি দেশের মধ্যে একটি দেশ ইসরায়েল। কয়েকটি দেশের মধ্যে সিঙ্গাপুর, ইসরায়েল, জাপান, কোরিয়া, এরা অত্যন্ত নিরাপদ সার্বিকভাবে। এমনকি আমার যে দেশে আমি বসবাস করি অস্ট্রেলিয়াও এত নিরাপদ নয়। ইসরায়েল ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট সেফেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু আমরা তো এই ইসরায়েল প্রসঙ্গে যেটা দেখতে পাই যে প্যালেস্টাইনে আগ্রাসন, হ্যাঁ, বা আমরা নিউজ মিডিয়া যেগুলো দেখি, ইসরায়েলে তো অসংখ্য মুসলমান আছে, তারা কেমন আছে, আপনি কেমন দেখে এসেছেন? খুবই ভালো আছে। আমি মনে হয় আমার ভিডিওতে আমি প্রমাণ দিয়েছি, ওপেন রাস্তায় একজন ট্রাক ড্রাইভার তার ট্রাক দাঁড়া করিয়ে সেই ট্রাকের ছায়াতে সে তার জোহার ওয়াক্তের নামাজ পড়ছে ইসরায়েলের মাটিতে, তেল আভিভে, যেটা 1948 জাতিসংঘ যে 56% যে ল্যান্ডটা ইসরায়েলকে দিয়েছে, আরবরাও কিছুটা মেনেছিল, যদিও পুরোটা মানেনি। তারপরের দিনই তারা যুদ্ধ শুরু করলো। আমি সেই ইসরায়েলের কথা বলছি, সেই 56% যে ল্যান্ড, সেই ল্যান্ড আমি দখলকৃত সেই ল্যান্ডের কথা বলছি না। দখলকৃত তো সেখানে মুসলমান বেশি। আমি বলছি যেখানে ইহুদি সংখ্যা বেশি ওখানেই আরবের বা মুসলমানরা সেখানে রাস্তায় তারা নামাজ পড়ছে প্রকাশ্যে, যেটা আমার গা ছোঁয়া দেশ ভারতেও এখন ভয় হয় পড়তে। এবং কিছুদিন আগে রাস্তায় নামাজ পড়াকে কেন্দ্র করে ভারতের দাঙ্গা ফাসাদ হয়ে গিয়েছিল। তাহলে আমি ইসরায়েলকে দুষবো কেন? আমার গা ছোঁয়া দেশ ভারতকে দেখলেই তো হয়ে যায়। আপনি আল আকসা মসজিদে গিয়েছেন, আমরা দেখতে পেয়েছি যে অনেক সংবাদে আসে যে মুসলমানদেরকে আল আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হয় না বা বাধা দেওয়া হয়। সেক্ষেত্রে আসলে বাস্তবিকভাবে আপনি কি দেখে এসেছেন? আল আকসা মসজিদ কেন্দ্রিক ঘটনা যা প্রকাশ হয় বা প্রচার হয় তা কতটা সত্য বা যুক্তিগত? না, এটা একদম বাজে কথা, একদমই বাজে কথা। ওখানে নিয়ম হচ্ছে যে নিরাপত্তার খাতিরে যে কেউ মসজিদুল আকসা কম্পাউন্ডে অথবা সেই কম্পাউন্ডে ঢুকতে গেলে আপনাকে মুসলমান প্রমাণ করার জন্য একটা সূরা পড়তেই হবে। আচ্ছা, প্রথমত ওরা সূরা ইখলাস, কিন্তু আমাকে যিনি পড়াচ্ছেন তিনি কিন্তু একজন ইহুদি আর্মি বা পুলিশ। সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফাতিহা, এই তিনটা পড়ার পরেই সেই ঢুকতে পারবে। ভাগ্যিস আমার স্ত্রী ভেরোনিকা আমিনের মুখস্থ ছিল সূরা ফাতিহা এবং সূরা ইখলাস, ওকেও ঢুকতে দিয়েছে। তার মানে ওরা জানে কিন্তু যে মুসলমানদের ওদের কোরআনটা ওদের পড়া আছে। ওরা টেস্ট করে করে ঢুকায় যে কয়েকটা ওদের গেট আছে। এবং আমি মনে করি দিস ইজ ফর নিরাপত্তা, মানে শুধুমাত্র মুসলমানরা যেন সেখানে প্রবেশ করতে পারে, শুধু মুসলমানরা। এবং দুপুরের দিকে সম্ভবত 1টা থেকে 2টো, 1টা ঘন্টা শুধু অমুসলিমদেরকে পরিদর্শনের জন্যে সেখানে ঢুকতে দেওয়া হয়। সেই ভিডিওটাও বনিয়ামিন করিয়ে দেখিয়েছে দুপুর 1টা থেকে 2টো। আর আমার বাসাটা ছিল, আমি যেখানে ছিলাম মসজিদুল আকসার পাশে, যার ফলে প্রতিদিনই গিয়ে আমি ওখানে নামাজ পড়ার জন্য আল্লাহ যেন আমাকে সুযোগ দেয়, আমি যেন নামাজ পড়তে পারি। আমাকে তো বাধা দেয়নি। ওরা চোখ দেখলে মুখ দেখলে বুঝে এই মালটা কি মাল। এই মালের মাথায় চেহারায় যদি জাল থাকে ওকে ঢুকতে দেবে না। এবং আমি মনে করি এটা খুবই ভালো কাজ করছে ফর সিকিউরিটি, আমার ইসলামের মুসলমানদের নিরাপত্তার জন্যই তারা এটা করছে। ইসরায়েলের মানুষ কি বাংলাদেশকে চিনে এবং তাদের আসলে বাংলাদেশিদের সম্পর্কে অভিজ্ঞতা কেমন বা তাদের মন্তব্য কি? খুব ভালো চেনে, তাই
খুব ভালো চিনি, এটাকে ভালো করে চিনিয়েছে আমার গেল প্রধানমন্ত্রী জাতির আব্বার মেয়ে। উনি গোপনে ডিপ্লোম্যাটিক রিলেশন না থাকলেও কিন্তু ব্যবসা চালিয়েছেন ভালোভাবে ওদের সাথে। একটাই শর্ত ছিল, দিদি পারিস যদি তোর পাসপোর্ট থেকে আমার নামটা একটু মুছে দিস। ওর পাসপোর্টটা থেকে নামটা মুছে দেওয়ার ব্যবস্থা করা হয়ে গেছে। বাংলাদেশের পাসপোর্টে এখন ইসরায়েলে যাওয়া নিষেধ, এটা নেই, কিন্তু এটা নেই, এটা এখন নেই, উঠিয়ে নেই। দেওয়া হয়েছে। জি, দিদি কথা রেখেছেন, দিদি কথা রেখেছেন। না, আমার প্রশ্ন হচ্ছে যে সাধারণ নাগরিক যারা ইসরায়েলের, তারা কি বাংলাদেশ সম্পর্কে জানে কিনা, তাদের অভিজ্ঞতা কেমন, বা তাদের সঙ্গে কথা বলে বাংলাদেশিদের সম্পর্কে আসলে বা তাদের মনোভাব তারা চেনে বাংলাদেশ কি রেসপেক্ট করে। এবং 1971 দেশ স্বাধীন হওয়ার পরে যে কয়েকটি দেশ তারা মানে আমার এই জন্মদেশ আমার বাংলাদেশকে মানে স্বীকৃতি দিয়েছে, রিকগনিশন দিয়েছে। ইসরায়েল ওয়ান অফ দেম। ইসরায়েল স্বীকৃতি দিয়েছিল। ইসরায়েল বাংলাদেশের স্বাধীনতা মুক্তিকামী জনতাকে সমর্থন দিয়েছিল। আপনি যে বলছিলেন না যে এমন অনেক অনেক জায়গায় আপনি ঘুরেছেন, দেখিয়েছেন, যেগুলো কিনা বনিয়ামিনী প্রথম দেখিয়েছে, সেই সব করতে গিয়ে কিন্তু অনেক দুঃসাহসিক জায়গায় যেতে হয়েছে, নিরাপত্তার ব্যাপারে ছিল, কখনো ভয় লাগেনি, বা এমন কিছু অভিজ্ঞতা একটু আপনার থেকে জানতে চাচ্ছিলাম। আমি টু বি অনেস্ট উইথ ইউ, কোনো কৃতিত্ব বা কোনো ক্রেডিট নেওয়ার জন্য বলছি না, আমি আজ পর্যন্ত পৃথিবীর কোনো অঞ্চলে, কোনো দেশে, কোনো ভিডিও করার সময় কখনোই আমার ভয় লাগেনি, আমার কোনো ভয় লাগেনি। তবে একটা বিষয়, আমি শিনজিয়াং কাশগড়ে যখন ছিলাম, আমার পেছনে ছায়ার মতো সাদা পোশাকধারী দুজন গোয়েন্দা সবসময় ছিল, ছোট ছোট চোখ, চ্যাপটা নাক, কিলবিল করে যেন আমার পেছনে ঘুরছিল, আর পিটপিট করে তাকিয়ে দূর থেকে দেখছিল এই লোকটি কি করছে। কারণ কাশগড়ে আমি এবং আমার স্ত্রী ভেরোনিকা আমিনি একমাত্র প্রবাসী ছিলাম, ফরেনার। পুরো শহরে নো হোটেল অ্যালাউড, নো ফরেনার্স, কেউ না। আপনারা ইউটিউবে দেখবেন একজন পাকিস্তানি ইউটিউবার, নাম করা ইউটিউবার, তিনি এক রাত তার অন দ্য ওয়ে ফ্রম সেখান থেকে বেইজিং যাচ্ছিল বাই ল্যান্ড, যাওয়ার সময় কাশগড়ে সে এক রাত রুকতে চেয়েছিল। রুকতের বাংলা কি? থাকতে চেয়েছিল। রুকতে চেয়েছিল, থাকতে চেয়েছিল। দাঁড়ে হোটেলের দাঁড়ে গিয়েছে, তারা বললো যে ইউ আর ফরেনার, নো, নট অ্যালাউড। কেন ফরেনারদের সম্পর্কে তারা নট অ্যালাউড কেন? বিকজ 2014-এ এবং 2016-এ যে জং ফাসাদ হয়েছে সেই মুক্তিকামী উইগর মুসলমানদের, সেটার পরে বেইজিং সরকার আরও বেশি কেয়ারফুল হয়ে গেছে। এই অঞ্চলটা ওরা মনে করে সব শিয়ালের একরা। তার পাশে কিরগিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তুর্কি, এরা তো সব মুসলিম দেশ। এরা যদি তাল মেরে যদি আমার এই ছোট ভাই এই কাশগড় বা এই উইগরটাকে যদি ছুটে নিয়ে যায়, সেই জন্য ওরা বলে না, এক্সট্রা সিকিউরিটি দিয়ে রাখো। 2014 এবং 2016-তে মানে 2016-এ যে আন্দোলন হয়েছিল, তখন থেকে ওরা দরজাটা একদম বন্ধ করে দিয়েছে, তিব্বতের মতোই। বনিয়ামিন তিব্বতে যাচ্ছে খুব সহসা। তিব্বতকে আমরা আপনাদেরকে দেখাবো, তিব্বত দেখাবো, দেখবেন। একটু উইঘুর প্রসঙ্গে আসি, যেহেতু মাত্রই বলছিলেন যে আপনি চীন ভ্রমণ করেছেন। উইঘুর প্রসঙ্গে কিন্তু আমরা অনেক তথ্য পাই, সংবাদ দেখতে পাই যে উইঘুরের মুসলমানরা নির্যাতিত, তাদেরকে ধর্মকর্ম করতে দেওয়া হয় না, বা মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। আপনি আসলে বাস্তবিক অর্থে সেখানে নিজ চোখে কি দেখেছেন, যে এই অভিযোগগুলো সত্য কিনা? এটা ঠিক না, এটা একদম পুরো ভুয়া। নির্যাতন নয়, নিয়ন্ত্রণ করতে গেলে যদি আপনি চাঁড়া দিয়ে উঠেন, আপনি একটা জিনিস মনে রাখেন, আপনি কোনো কাজে অপরাধী, পুলিশ আপনাকে যদি অ্যারেস্ট করতে আসে, আপনি যদি নিজেকে হাওলা করে দেন, পুলিশ কিন্তু আপনাকে ঝাপটাঝাপটি করবে না। আপনি যেমন ধরুন মেজর জেনারেল জিয়াউল হক না কি যেন ডিজিএফআই, ও যখন সবাইকে হাত তুলে এরম করছিল, পুলিশ তাকে হাত নামিয়ে দিচ্ছে। ও আবার এমন করছিল, ওকে হাত নামিয়ে দিচ্ছে। তার মানে কি? ও চাঁড়া দিয়ে উঠছে, ওকে বসে দেওয়া হচ্ছে, চাঁড়া দিচ্ছে, বসে দেওয়া হচ্ছে। ঠিক এই রকম ওরা চাঁড়া দেওয়ার আগেই ওদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে। এটা নির্যাতন নয়, নিয়ন্ত্রণ করা হচ্ছে। মুসলমানদের ধর্মকর্মে কোনো বাধা হচ্ছে না তো। চীনের সবচেয়ে বৃহত্তম মাদ্রাসা শিনজিয়াংয়ে এখনও আছে। ইসলামের গবেষণাগার চীনের এই কাশগড় থেকে একটু বাইরে, বনিয়ামিন আবারও যাবে। কাশগড়ে আমার একটা স্পেশাল লিঙ্কেজ আছে, এবং আমি ওখানে দিনের পর দিন, মাসের পর মাস আমি সেখানে থাকতে পারবো। আমার কোনো পারমিশনের দরকার নেই এখন থেকে আর।
তো যদিও প্রথম প্রথম খুব ওরা আমাকে খুব অবলোকন করেছে, পরে বললো যে না এই মালকে পাহারা দিও তো পার পাচ্ছে না, ঠিক আছে থাকুক, আমি আবারও যাবো কাশগড়ে। তো ওখানে কিন্তু আসলে বড় বড় ইসলামিক মাদ্রাসা আছে, কিছু কিছু মাদ্রাসা বন্ধ করা হয়েছে, কিছু কিছু মসজিদ বন্ধ করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যে একটা মসজিদকে তারা বলেছে না যে একটা মসজিদকে তারা ভেঙে কিছু করেছে, আবার টয়লেট করেছে, এটা এক্সাজারেশন, অ্যাবসলিউটলি এক্সাজারেশন। আমি সেই মসজিদে গিয়েছি এবং সেই মসজিদটি ওদের আসলে শৌচাগারের খুব কম হয়ে গেছে ওই এলাকাতে, মসজিদ এত বেশি, একটা মসজিদকে ওরা পাবলিক টয়লেটের কাজে আর গবেষণাগার, কিতাব, পুস্তক, লাইব্রেরি করেছে। আমি সেটা ঘুরেছি, দেখেছি, ভিডিও করেছি এবং আমি দেখেছি যে মসজিদের এই অংশটা, মসজিদের এই অংশটা এমনি টয়লেট ছিল মসজিদের মুসল্লিদের জন্য, ওটাকে আরও বড় করে ওরা মসজিদ করে মানে শৌচাগার করেছে। কিন্তু আপনারা যে বলেন যে মসজিদকে শৌচাগার করেছে, দ্যাটস নট কারেক্ট। এখানে কি কোনো মসজিদে শৌচাগার নেই নাকি শৌচাগার ছাড়া মসজিদ? না, অবশ্যই আছে, অবশ্যই আছে, সেখানেও শৌচাগার আছে। অর্থাৎ সংস্কার করা হয়েছে, সেটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, ভুলভাবে উপস্থাপন করেছে। আচ্ছা ঠিক আছে, আসলে আপনার সঙ্গে এত কথা, চাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, কিন্তু আমাদেরকে সময়ের একটা ব্যাপার মাথায় রাখতে হয়। ছোট করে একটা প্রশ্ন জানতে চাই, আপনার কি নর্থ কোরিয়াতে ভ্রমণের কোনো পরিকল্পনা আছে কিনা? নর্থ কোরিয়া সম্ভবত এই বছরের শেষ দিকে যাওয়ার চিন্তা করছি। তবে সাউথ কোরিয়ার অ্যাডমিনিস্ট্রেশন আমাকে এবার বলল যে মেবি ইট উইল বি ডিফিকাল্ট। আচ্ছা, কিন্তু ওরা জানে না যে আমি কিভাবে যাব। আমি এই বছর শেষের দিকেই নর্থ কোরিয়া পিয়ংইয়ং থেকেই শুনবেন, দিস ইজ বনি আমিন ফ্রম পিয়ংইয়ং, নর্থ কোরিয়া। এবং নর্থ কোরিয়া বলতে আমরা সবার আগে যাকে চিনি সেটা হচ্ছে কিম জং উন। সেখানকার ভিসা কি একটু কষ্টসাধ্য বিষয় নাকি নর্থ কোরিয়া? আই ডোন্ট থিঙ্ক সো। বেইজিং থেকেই ট্রেনে করে যেতে হবে, ট্রেনে বা প্লেনে বেইজিং থেকে আমার ভিসা কালেকশন হবে, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। কিন্তু ওইখানে আমরা একটা বিভিন্ন দেশের ভিডিওতে দেখেছি যে ট্রাভেলারদের জন্য আসলে একটু মনে হয় অনেক কঠিন জায়গা ভিডিও ধারণ করা। একদম নাকি শুনেছি যে এয়ারপোর্ট থেকে নামার পর থেকেই একজন পর্যটককে তারা একদম চোখে চোখে রাখা শুরু করে, মেমোরি কার্ড ডিলিট করে দেয়, এমন অনেক কিছুই নাকি আমরা শুনেছি। এটা সত্য কথা। এবং আপনার যে মোয়াল্লেমের বাংলা হচ্ছে গাইড, যে গাইড থাকবে আপনার গাইডের কথা অনুযায়ী আপনাকে চলতে হবে। গাইডকে আবার ট্রেন আপ করে দেওয়া হচ্ছে নর্থ কোরিয়া থেকে। আচ্ছা, নর্থ কোরিয়া বলে দেবে যে তোমার আন্ডারে যে 10 জন এসছে এখানে ভ্রমণ করার জন্যে, তাদেরকে শিখিয়ে দেবে যে এইটা এরা দেখবে, ভেতরে যেতে পারবে না, এটার ভেতরে না। আচ্ছা, বনি আমিন কিন্তু জাপানের জমিনের আইলে হেঁটেছে, কিন্তু সাউথ কোরিয়ার জমিনে আইলে হেঁটেছে। এই চন্দ্রবিন্দু যেন আমার জমিনের আইলে যেন না হাঁটে, এই চন্দ্রবিন্দু বনি আমিন যেন আমার কৃষককে যেন কোনো প্রশ্ন না করে, এবং পাবলিক মার্কেটে গিয়ে যেন কোনো পাবলিকের সাথে যেন ইন্টারাকশন না হয়, এইরকম কিছু ইনস্ট্রাকশন থাকে। যদি কোনো ভুল আমি করে থাকি, আমার আগে ওই গাইডের শাস্তি আগে হবে, সেই জন্য গাইড আগে থেকেই বলে দেয়। এবং ট্রেনে থাকতেই আমাদেরকে ওইভাবে ট্রেন আপ করে দেওয়া হবে, আপনি এটার ভেতরে থাকবেন। কিছুটা সত্য, এখানেও নিয়ন্ত্রণ। আপনি একটা দেশে যাবেন, তাদের নিয়ম মানবেন না, তা কী করে হয়? আপনি যাবেন, আপনার চোখ থাকবে অন্যদিকে, সেটা তো চলবে না চন্দ্রবিন্দু। বাংলাদেশে কারো কন্টেন্ট দেখা হয় এমনিতে নিয়মিত, বা চোখে পড়েছে কখনো, দেখে ভালো লেগেছে, এমন কেউ কি আছে কিনা? এইরকম আমি দেখি না আসলে। আমার কন্টেন্ট তৈরি কিন্তু আমার পেশা না, এটা আমার নেশা। কিন্তু সে পেশার জগতেও কিন্তু একটু পরে আসবো আমি। পেশার জগৎ কিন্তু ভিন্ন। কিন্তু আপনি আমার সাইনবোর্ডটাই থাকুন, সাইনবোর্ডটাই জানুন, আমি কন্টেন্ট মেকার এবং ভিডিও মেকার, এটাই যেন আমার পরিচিতি হয়। পেছন দিকের আমার কাজটুকু না জানলেই ভালো। তো আমি সেই জন্য কারো কোনো কন্টেন্ট মেকারের ভিডিও আমি সাধারণত দেখি না। তবে সম্প্রতি একটি কন্টেন্ট মেকার একেবারে রিমোট দুর্গম হাতিয়া দ্বীপের একজন ছোট্ট কন্টেন্ট মেকার আমার দৃষ্টি আকর্ষণ করেছে। তার নাম হচ্ছে রাসেল উদ্দিনকে এবার আমার সাথে রেখেছি সফর সঙ্গী হিসেবে। আগামী কয়েকটি দেশ ভ্রমণে রাসেল উদ্দিন হয়তো আমার সাথে থাকবে, তবে তার এখন পরীক্ষা চলছে। দেখি এই চন্দ্রবিন্দু আমার সাথে কতটুকু টানতে পারে। ভেরি গুড কন্টেন্ট মেকিংটা অনেক সুন্দর, আমি দেখেছি রাসেল উদ্দিন। হ্যাঁ, এবং তিনি তো আসলে শুধু হাতিয়ার মধ্যে থেকে হাতিয়াকে এত সুন্দর করে প্রেজেন্ট করেন, যেটা আমার কাছে নিজের কাছে ব্যক্তিগত খুব ভালো লাগে দেখতে আর কি। ঠিক আছে বনি আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কিছু আলোচক আছে, সমালোচক আছে যারা আপনাকে পছন্দ করে, অপছন্দ করে,
এই ভক্তদের জন্য আপনার কিছু বলার থাকলে চাইলে বলতে পারেন। আমি একটা জিনিস মনে করি, কোনো লোক কিন্তু বিতর্কের ঊর্ধ্বে নয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওনার আমলে 90 জন ছিল ওনার দুশমন, 10 জনই ছিল ওনার উম্মত, 10 জনই ছিল ওনার ভালোবাসার লোক। আমি সেই নবীর উম্মত হয়ে আমি সমালোচকবিহীন বা হেটার্সের বিহীন জীবন কাটাবো, এটা কীভাবে সম্ভব? আমার ভালোবাসার লোকও আছে এবং আমাকে খারাপ জানার মতো লোকও আছে, এমনও আছে যারা প্রতি মুহূর্তে আমার মৃত্যু কামনা করে, সেরকম দুশ্মনও আছে। এবং তারাই হচ্ছে সামনের দিকে আমাকে এগিয়ে যাওয়ার, তাদের ঈর্ষা, তাদের এই যে হিংসাত্মক বা যাদের যে ঈর্ষা, এটাই হচ্ছে আমার সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার মোক্ষম অনুপ্রেরণা। ঠিক আছে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদেরকে আরো নতুন নতুন দেশ ঘোরান, যেটা আমরা ভিডিও আকারে যেন দেখতে পারি। ভালো থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় বন্ধুরা, দিস ইজ বনি আমিন ফ্রম ঢাকা, বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।